বর্তমান সময়ে অতিরিক্ত গরমে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হিট স্ট্রোক, হিট সিনকোপ এই কথাগুলোর সাথে আপনারা সবাই পরিচিত আছেন। আজকের ভিডিওতে এটা নিয়েই বলবো হিট স্ট্রোক কী, হিট সিনকোপ কী এবং কারা এই হিট স্ট্রোক বা হিট সিনকোপের ঝুঁকিতে আছেন, কি করে বোঝা যায়, কি করে এর প্রতিকার করা সম্ভব। হিট স্ট্রোক নিয়ে প্রথমে বলছি। হিট স্ট্রোক হলো যখন মানুষের শরীর তার নিজস্ব নর্মাল টেম্পারেচারটা মেনটেন করতে পারে না, তখনই দেখা যায় শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। সেটাই হচ্ছে হিট স্ট্রোক। এই সময়টা রোগী অজ্ঞান হয়ে যায়, মানে অনেক বেশি তাপমাত্রার কারণে স্ট্রোকের মতো অবস্থা বা রোগী অজ্ঞান হয়ে যাওয়া, এটাকেই বলা হয় হিট স্ট্রোক। এই রোগীগুলোর কী কী লক্ষণ থাকে? ঠিক যখন স্ট্রোকটা হবে বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে দেখা যায় রোগীর প্রচণ্ড মাথা ব্যথা, অনেক বেশি পিপাসা পাওয়া, বমি বমি ভাব লাগা, অনেক বেশি ক্লান্তি ভাব, বুক ধরফর করা, এইগুলো দিয়ে শুরু হয়। শরীরটা অনেক বেশি গরম হয়ে যায়, যেটা বললাম 104 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়ে যায়। ঘাম থাকে না শরীরে একদমই, রোগী অনেক ডিহাইড্রেটেড থাকে। এটা হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ। এইটা হিট স্ট্রোক যখন একটা রোগীর হবে তখন কি করণীয় আছে? অবশ্যই রোগীগুলোকে যে জায়গায় তার হলো সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। আমি আরেকটু বিষয় একটু ক্লিয়ার করে বলি যে কাদের আসলে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। দীর্ঘ সময় যদি বাইরে কাজ করে, দীর্ঘ সময় দাঁড়িয়ে যদি কাজ করে, গরমের মধ্যে যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা রিক্সা চালান, কৃষক আছেন বা যারা রাস্তায় কাজ করেন, ট্রাফিক পুলিশ যারা আছেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি রোদের মধ্যে কাজ করে যাচ্ছে গরমে, তীব্র গরমে, তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। সো যখনই হিট স্ট্রোক হবে ওই ব্যক্তিকে সেই গরম জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে ঠান্ডা একটা প্লেসে, ফ্যানের নিচে যদি সম্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু রোগীটা কিছুটা স্বস্তি পেতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ফ্যানিং বা কুল একটা জায়গাতে আনলেই রোগীর তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় না বা জ্ঞান ফিরে না। সেক্ষেত্রে যেটা করতে হয়, আইস প্যাক দিতে হয় নির্দিষ্ট জায়গায়, যেমন ঘাড়, বগল, কুচকি, এলবোর যে জয়েন্টটা আছে, হাঁটুর যে ভাঁজটা আছে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে অনেক সময় আইস প্যাক দিলে তার টেম্পারেচারটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। যদি রোগীর অনেক বেশি ডিহাইড্রেশন থাকে, যে গরমে দাঁড়িয়ে থেকে অনেক ঘাম হওয়ার কারণে ডিহাইড্রেশন, সেক্ষেত্রে কিন্তু রোগীদেরকে আইভি স্যালাইন দিতে হতে পারে। হিট স্ট্রোকের রোগীদের যাতে কোনোভাবেই তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয়, অনেক সময় ঠান্ডা, নর্মাল টেম্পারেচার চেয়ে ঠান্ডা আইভি ফ্লুইডও ইনফিউজ করা হয়ে থাকে। এই বললাম হিট স্ট্রোক। আরেকটি সিমিলার একটি শব্দ হচ্ছে হিট সিনকোপ। হিট সিনকোপটাকে এই রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে সে একই রকম অনেক বেশি দুর্বলতা, ক্লান্তি ভাব, বমি বমি ভাব হওয়া, এই লক্ষণগুলো থাকে। এই রোগীদের ক্ষেত্রে অনেক বেশি ঘাম হয়, শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, মানে একদম নিস্তেজ হয়ে পড়বে। এই রোগীদের ক্ষেত্রেও দেখা যায় অনেক বেশি ডিহাইড্রেশন থাকে। তো এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট একই। রোগীগুলোকে অবশ্যই গরম স্থান থেকে ঠান্ডা কোনো স্থানে নিয়ে আসতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, আইভি ফ্লুইডের যদি প্রয়োজন হয়ে থাকে আইভি ফ্লুইড দিতে হবে, রোগীকে আইস প্যাক দিয়ে অথবা যদি টেম্পারেচার বেশি থাকে শরীরের কমিয়ে আনতে হবে। আর যদি অনেক বেশি ঘাম হয়ে থাকে তাহলে মুখে খেতে পারলে উনি মুখে খাবেন, আদারওয়াইজ আইভি ফ্লুইড দিতে হবে। এবং একটা এই সময়টাতে আসলে হিট স্ট্রোক বা হিট সিনকোপ হয়ে গেলে কি ট্রিটমেন্ট সেটা আমি বললাম, কিন্তু যারা বাইরে কাজ করেন তাদের আসলে কি কি মেনে চলা উচিত বা প্রতিরোধের জন্য কি করা উচিত? পানির কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে। অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। এটা স্বাভাবিক অবস্থায়। যদি তার অনেক বেশি ঘাম হয় এবং তিনি যে জায়গাটাতে কাজ করছেন সেখানে প্রচুর ঘাম হচ্ছে, তাহলে কিন্তু সেই অনুযায়ী তাকে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবং শুধুমাত্র পানি না খেয়ে যদি একটু লবণ পানি বা স্যালাইন পানি খান, সেটাও কিন্তু ওনার জন্য অনেক বেশি উপকারী। এখন যদি রোগীর ডায়াবেটিস বা সিকেডি বা কিডনির দীর্ঘমেয়াদী রোগ, হার্টের রোগ, এই জিনিসগুলো যদি রোগীর থেকে থাকে, তাহলে কিন্তু আবার স্যালাইন খাওয়ার ব্যাপারে একটা বিধিনিষেধ আছে। আরেকটা বিষয় যে কাপড় চোপড় পরার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। এই সময় সুতি কাপড়, ঢিলাঢালা কাপড় পরিধান করা উচিত। কালো রঙের কাপড়গুলো কিন্তু অনেক বেশি রোদ বা তাপমাত্রাটাকে টেনে নেয়, তাই এই সময় একটু হালকা রঙের কাপড় পরা উচিত। সাথে অবশ্যই একটা পানির বোতল রাখা উচিত, যদি কেউ বাইরে যান ছাতা রাখা উচিত, যেন অতিরিক্ত রোদের নিচে দাঁড়াতে না হয়। এই নিয়মগুলো কিন্তু মেনে চলা উচিত। এবং প্রতিদিনই কাজ থেকে ফিরে এসে পর্যাপ্ত বিশ্রামেরও একটা প্রয়োজন আছে, পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আছে। এবং প্রচণ্ড গরমে যদি কাজ করতেই হয় তাহলে কিছুটা সময়ের জন্য হলেও তাকে কিন্তু একটু কাজের বিরতি দিতে হবে। যখনই অনেক বেশি খারাপ লাগছে তখন একটু সময় বসে থাকা বা একটু সময় ঠান্ডা কোনো জায়গায় গিয়ে বিশ্রাম নিয়ে আসা, এই কাজগুলো করতে হবে।
তো এই সময়টা সামনেই প্রচণ্ড গরম আসছে, ওই সময় সবাইকেই স্বাস্থ্য সচেতন থাকতে হবে, হিট স্ট্রোক বা হিট সিনকোপ যেন না হয়। অনেক সময় দেখা যায় কোনো সিনকোপ বা হিট স্ট্রোক না, রোগী শুধুমাত্র এক্সস্টেড হয়ে আছেন। অনেক বেশি গরমে কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে হিট এক্সশন হয়ে যায়, অনেক বেশি দুর্বলতা ভাব লাগা, পায়ে ক্রাম্পিং হওয়া, যে আমার হাত পা কামড়াচ্ছে, এই ধরনের সিমটমগুলো নিয়েও রোগীরা কিন্তু আসেন। তো এই সব কিছু থেকে প্রতিরোধের উপায় একটাই, যে সচেতন থাকতে হবে। অতিরিক্ত রোদ থেকে নিজেকে বাঁচানোর জন্য যে কথাগুলো বললাম, ছাতা ব্যবহার করা, ঢিলাঢালা হালকা রঙের কাপড় চোপড় পরা, এবং অবশ্যই পানি সাথে রাখা। এবং যখনই খারাপ লাগবে তখনই কিন্তু যেন পরবর্তী স্টেজে না চলে যায়, একটু হিট এক্সস্টেড লাগছে সেটা যেন সিনকোপ অথবা সেটা যেন হিট স্ট্রোক পর্যায়ে চলে না যায়, সেজন্য কিন্তু সচেতন হতে হবে। যে কাজে যে করছেন ওই কাজটাই রেখে একটু ঠান্ডা জায়গায় গিয়ে একটু পানি খান বা একটু স্যালাইন খান, একটু ফ্যানের নিচে বসেন,